হ্যালো স্টুডেন্টস, আমি হলাম লোপামুদ্রা। আমার চ্যানেলের নাম হলো বায়োলজি মন্ত্রা বাই লোপামুদ্রা। আজকে আমরা পড়ব হলো ট্রান্সলেশন প্রসেস সম্পর্কে। আগের দিন ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন এবং জেনেটিক কোড সম্পর্কে আইডিয়া নিয়েছিলাম। যারা আমার আগের দুটো ক্লাস করনি তাদের জন্য ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকে বেশি কথা না বলে ট্রান্সলেশন প্রসেস আমরা শুরু করব, কারণ ট্রান্সলেশন প্রসেস খুব ইম্পর্টেন্ট। কারণ এই প্রসেসটাই হচ্ছে বেসিক্যালি প্রোটিন সিনথেসিসের লাস্ট পর্যায়, যেটা আমরা প্রথম দিনই পড়েছিলাম সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার ফার্স্ট পোর্শন ছিল ট্রান্সক্রিপশন, দেন হচ্ছে সেকেন্ড পার্ট হলো ট্রান্সলেশন। ট্রান্সলেশন প্রসেসই হচ্ছে বেসিক্যালি এমআরএনএ স্ট্র্যান্ডের কোড থেকে আমরা প্রোটিন তৈরি করব। তো চলো শুরু করা যাক ট্রান্সলেশন প্রসেস। তো সবার ফার্স্টে আমরা কি পড়ব, যে আমরা পড়েছিলাম যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, এবং শুধু বলবো ডিএনএ থেকে এমআরএনএ না, ডিএনএ থেকে বিভিন্ন ধরনের যে আরএনএ, আমাদের দেহে তিন ধরনের আমরা আরএনএ পাই। একটা হলো ম্যাসেঞ্জার আরএনএ, একটা হলো ট্রান্সফার আরএনএ, আর একটা হলো রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, তো তার জন্য কি আছে আমরা পড়েছিলাম আরএনএ পলিমারেজ উৎসেচক। তো ইউক্যারিওটিক কোষে তিন ধরনের পলিমারেজ উৎসেচক পাওয়া যায়। কি কি? একটা হচ্ছে আরএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ থেকে আরএনএ পলিমারেজ, যদি আরএনএ পলিমারেজ 1 যদি ব্যবহার করা হয় তাহলে কি তৈরি হবে? তৈরি হবে হচ্ছে আরএনএ। ঠিক আছে, এবার ডিএনএ থেকে যদি আমি আরএনএ পলিমারেজ 2 ইউজ করি তাহলে কি তৈরি হবে? এমআরএনএ। আর যদি আমি ডিএনএ থেকে আরএনএ পলিমারেজ 3 উৎসেচক ব্যবহার করি, আরএনএ পলিমারেজ 3 উৎসেচক ব্যবহার করি তাহলে তৈরি হবে টিআরএনএ। এই প্রত্যেকটা আরএনএ প্রোটিন সিনথেসিসে একটা বিশেষ কাজ করে। প্রত্যেকটি আরএনএর প্রোটিন সিনথেসিসের সময় একটা পার্টিকুলার কাজ থাকে। ঠিক আছে, তো সবার ফার্স্টে যেটা আমি বলছি আরআরএনএ কি করে? আরআরএনএ বেসিক্যালি কি করে? রাইবোজোম। আমরা একটা সেল অর্গানালি ছোটবেলায় পড়েছিলাম রাইবোজোম, যাকে আমরা বলতাম প্রোটিন ফ্যাক্টরি। এই আরআরএনএ বেসিক্যালি রাইবোজোম গঠনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এমআরএনএ স্ট্র্যান্ডে তোমরা কি দেখেছিলে? এমআরএনএ স্ট্র্যান্ডের ওপর জেনেটিক কোড থাকে। সেই জেনেটিক কোডকে কে রিড করতে পারে? একমাত্র টিআরএনএ রিড করতে পারে। এবং সেই টিআরএনএ কি করে? জেনেটিক কোডের যে অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ, সেই স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে, যেটা আমরা পরবর্তীকালে পড়বো। আগের দিন কিন্তু আমি জেনেটিক কোড পড়ার সময় একটা তোমাদের খুব বেসিক ধারণা দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে চলো এবার শুরু করা যাক। যে ডিএনএ থেকে আমরা কি পেয়ে গেলাম? বিভিন্ন ধরনের আরএনএ পেয়ে গেলাম। এই ডিএনএ থেকে যে বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলেছিলাম ট্রান্সক্রিপশন। তার মধ্যে তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমআরএনএ, কারণ এমআরএনএর মধ্যে যে কোড থাকে জেনেটিক কোড, তাকেই অনুবাদ করে প্রোটিন তৈরি হয়। তাহলে চলো এরপরে আমরা ট্রান্সলেশন প্রসেসের মধ্যে চলে যাই। তো ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি একটু মুছে নিচ্ছি। চলো তাহলে শুরু করছি এবার। যে ট্রান্সলেশন যে প্রসেস আছে, ট্রান্সলেশন প্রসেসকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। কি? আমরা 3 ভাগে ভাগ করে নেব। সবার প্রথমেই যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ইনিশিয়েশন ফেজ। অর্থাৎ ইনিশিয়েশন ফেজের মধ্যে কি হয়? অর্থাৎ প্রারম্ভিক দশার মধ্যে আমি কি জিনিস সবার প্রথমে আমি খেয়াল করব, কি জিনিস আমি দেখব। তার আগে কি পড়েছি আমি? অলরেডি ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ তোমার তৈরি হয় সেই প্রসেসটা কিন্তু আমরা পড়ে ফেলেছি, তো সেটাতে আর যাচ্ছি না।
কি হলো, ইনিশিয়েশন ফেজে সবার ফার্স্ট যেটা করতে হবে, যে 1 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে কি, যে আমরা পড়েছিলাম এমআরএনএ স্ট্র্যান্ড। এমআরএনএ স্ট্র্যান্ডের মধ্যে কি আছে, জেনেটিক কোড। জেনেটিক কোডকে কে পড়তে পারে, একমাত্র কে রিড করতে পারে, টিআরএনএ। আমরা কেউ রিড করতে পারবো না, একমাত্র টিআরএনএ রিড করতে পারে। তো টিআরএনএ কে কি করতে হবে, প্রথমে টিআরএনএ চার্জিং হবে, টিআরএনএ চার্জড হবে, চার্জড বা টিআরএনএ চার্জিং প্রসেস শুরু হবে। তো প্রথম যে ধাপ সেটা হচ্ছে কি, টিআরএনএ চার্জিং প্রসেস শুরু হবে। তাহলে চলো শুরু করা যাক। একটা জিনিস আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, যে আমরা দেখেছি টিআরএনএর গঠনের মধ্যে আমরা কি পড়েছিলাম, ক্লোভার লিফ মডেল। তো ক্লোভার লিফ মডেল অনুযায়ী টিআরএনএ দেখতে কেমন হয়, এখানে একটু আমি করে দেখাচ্ছি যে দেখতে কেমন হচ্ছে। কিছুই না, তেমনভাবে এখানে একটু দেখবে তোমরা। এই হচ্ছে টিআরএনএ, ঠিক আছে, ক্লোভার লিফ মডেল। যেখানে এখানে কি হচ্ছে, সাধারণত টিআরএনএর এগুলো হচ্ছে সব ডাবল স্ট্যান্ডার্ড নেচার। আর এখানে যেই জায়গাগুলোর মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড নেচার দেখা যাবে না সেগুলোকে বলা হয় লুপ। এখানে লুপ আছে, ঠিক আছে। তার মধ্যে নিচের দিকে যে লুপটা আছে সেই লুপের নাম কি, সেই লুপের নাম হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এই লুপটাকে আমরা বলবো অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ। ওকে, আর এটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে বেসিক্যালি টিআরএনএ। এটা হচ্ছে একটা টিআরএনএর গঠন। টিআরএনএর কি গঠন, ক্লোভার লিফ গঠন। টিআরএনএ তাহলে এটারও পোলারিটি থাকবে, এখানে 5 প্রাইম, এখানে 3 প্রাইম, ঠিক আছে। এইবার যে আমরা এমআরএনএ করেছিলাম, কি করেছিলাম, এই একটা এমআরএনএ, ঠিক আছে। এই এমআরএনএর মধ্যে কি আছে, 3টে নিউক্লিওটাইড বেস যুক্ত কিছু জেনেটিক কোড আছে। 3টে করে নিউক্লিওটাইড নিয়ে একটা জেনেটিক কোড আছে, 3টে করে নিউক্লিওটাইড দিয়ে একটি জেনেটিক কোড আছে। তো সবার প্রথমে আমরা কি পড়েছিলাম, আমরা পড়েছিলাম স্টার্ট কোডন। স্টার্ট কোডন সবার ক্ষেত্রে এক, কি, সেটা হচ্ছে AUG। তাহলে আমরা লিখে নিই AUG। তারপরে ধরো আমরা করলাম সেকেন্ড কোডন, যেটা আমরা করব, আমরা ধরে নিই সেটা হচ্ছে UGG। তারপরে ধরো করলাম CCC। তারপরে ধরো করলাম কি করি, দেন হচ্ছে ধরো করলাম GGG, হ্যাঁ, GGG। দেন ধরো করলাম হচ্ছে GUU, এরকম কিছু কোড নিয়ে নিয়েছি, ঠিক আছে। জেনেটিক কোডে আমি বলেছিলাম 3টে করে নিউক্লিওটাইড নিয়ে একটি করে জেনেটিক কোড হয়। তো সেখানে এই যে 3টে কোড আছে AUG, এই AUG এর অ্যান্টিকোডন অর্থাৎ পরিপূরক বেস থাকে হচ্ছে টিআরএনএর অ্যান্টিকোডন লুপে। তাহলে ধরো এখানে AUG আছে, তাহলে অ্যান্টিকোডন লুপে এর বেস পেয়ারটা কি হবে, এর জায়গায় হবে ইউ এর জায়গায় হবে A এবং G এর জায়গায় হবে C। তাহলে এই অ্যান্টিকোডনটা থাকবে। তাহলে UAC অ্যান্টিকোডন সমন্বিত যে টিআরএনএ আছে, সে সবসময় কোন অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, আগের দিন আমি বলেছিলাম AUG অলওয়েজ কোড ফর মিথিওনিন। মিথিওনিন নামক একটি অ্যামাইনো অ্যাসিডকে কোড করে হচ্ছে AUG। তাহলে এই AUG এর অ্যান্টিকোডন সমন্বিত যে UAC অ্যান্টিকোডন সমন্বিত যে টিআরএনএ আছে, সে কি করবে, তার 3 প্রাইম প্রান্তে, মনে রাখবে 3 প্রাইম প্রান্তে সবসময় হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করবে। তাহলে 3 প্রাইম প্রান্তে যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে সেটা কি, সেটা হচ্ছে অলওয়েজ মিথিওনিন, অলওয়েজ মিথিওনিন। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, এমআরএনএ স্ট্র্যান্ডের যে কোডন, সেই কোডনের পরিপূরক অ্যান্টিকোডন সমন্বিত যে টিআরএনএ আছে, সে পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিডকেই কোড করবে। এবার ধরো আমি ধরে নিলাম UGG কোড ফর কি, UGG অলওয়েজ কোড ফর ট্রিপ্টোফ্যান। তাহলে ট্রিপ্টোফ্যানের যে অ্যান্টিকোডন, তাহলে অ্যান্টিকোডন এখানে যদি হয়, তাহলে আমি ধরে নিই ট্রিপ্টোফ্যান যদি হয়, তাহলে অ্যান্টিকোডন কি হবে, UGGর পরিপূরক যদি হয়, তাহলে ইউ এর ক্ষেত্রে হবে কি A,
এবং জি এর ক্ষেত্রে হবে সিসি। তাহলে এই অ্যান্টিকোডন সমন্বিত যে টিআরএনএ থাকবে সে সবসময় কাকে কোড করবে? তার 3' প্রান্তে কোন অ্যামাইনো অ্যাসিড থাকবে? থাকবে হচ্ছে অলওয়েজ ট্রিপ্টোফ্যান। কারণ কি আমরা কি জানি যে জেনেটিক কোড নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকেই হচ্ছে কি কোড করে, ঠিক আছে, অন্য কোনো কাউকে কোড করবে না, ঠিক আছে। তারপরে ধরো কি আছে, ধরো আছে সিসিসি কার জন্য ক্ষেত্রে প্রোলিনকেও কোড করবে, ঠিক আছে। তাহলে সিসিএসি এর অ্যান্টিকোডন কি হবে? সিসিসি এর অ্যান্টিকোডন হবে হচ্ছে তোমার জিজিজি। এই জিজিজি অ্যান্টিকোডন বিশিষ্ট যে টিআরএনএ হবে সে অলওয়েজ হচ্ছে প্রোলিন নামক অ্যামাইনো অ্যাসিডকে তার 3' প্রান্তে বহন করবে। মনে রাখবে টিআরএনএ 3' প্রান্তে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে। তাহলে টিআরএনএ চার্জিং কথাটার মানে কি? টিআরএনএ চার্জিং কথাটার মানে হলো, প্রথম যে পয়েন্টটা আমরা দিয়েছি টিআরএনএ চার্জিং মানে কি? টিআরএনএর 3' প্রান্তে নির্দিষ্ট অ্যান্টিকোডনের যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা 3' প্রান্তে জুড়ে যাবে, যার ফলে কি হবে? টিআরএনএ চার্জড হবে। তাহলে টিআরএনএর 3' প্রান্তে নির্দিষ্ট অ্যান্টিকোডন সমন্বিত অ্যামাইনো অ্যাসিড যুক্ত হওয়াকে টিআরএনএ চার্জিং বলে। নির্দিষ্ট 3' প্রান্তে নির্দিষ্ট অ্যান্টিকোডন বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত হওয়াকে টিআরএনএ চার্জিং বলা হয়। তাহলে এই যে টিআরএনএ চার্জড হচ্ছে তার জন্য যে উৎসেচকটা কাজ করবে সেই উৎসেচকের নাম কি? সেই উৎসেচকের একটা স্পেসিফিক্যালি নাম আছে, সেই উৎসেচকের নাম হলো অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ এই উৎসেচকটা কাজ করবে। আর একটা জিনিস কাজ হবে, সেটা হচ্ছে এটিপি ব্যবহার হবে। তাহলে টিআরএনএ চার্জ করার জন্য যে উৎসেচকটা দরকার হবে, দেখো কি আছে, অ্যামাইনো অ্যাসাইল। কেন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে? কার সাথে যুক্ত হচ্ছে? টিআরএনএর সাথে যুক্ত হচ্ছে। এবং কি করছে? সংশ্লেষ কি করছে? অ্যামাইনো অ্যাসিড পরে কি সংশ্লেষ করবে? প্রোটিনকে সংশ্লেষ করবে, সেজন্য সিনথেটেজ। এবং কি ব্যবহার হবে? এটিপি ব্যবহার হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে টিআরএনএ চার্জিং, ঠিক আছে। টিআরএনএ চার্জিং, তাহলে যে উৎসেচক ব্যবহার হলো সেটা হলো টিআরএনএ সিনথেটেজ, ঠিক আছে। এরপরে হচ্ছে কি, আমরা চলে যাব হচ্ছে এমআরএনএ স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা চলে যাব। চলো দেখা যাক। বি নাম্বার পয়েন্টে যাচ্ছি, এমআরএনএ স্ট্র্যান্ড। আচ্ছা, তাহলে এমআরএনএ স্ট্র্যান্ডের গঠনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে প্রথমেই হচ্ছে যেটা থাকে সেটা হচ্ছে এমআরএনএর একটা 5' ক্যাপ থাকে। 5' একটা ক্যাপ থাকে। তাহলে 5' একটা ক্যাপ হলো। 5' ক্যাপের পরে একটা কি থাকে? আনকোডিং বা নন কোডিং অঞ্চল থাকে। এখানে একটা নন কোডিং অঞ্চল আমরা পাবো, ঠিক আছে। নন কোডিং অঞ্চল পাবো। সেই নন কোডিং অঞ্চলের পরে আমরা কি পাবো? সেই নন কোডিং অঞ্চলের পরে আমরা হচ্ছে একটা এমআরএনএ স্ট্র্যান্ড পাবো, যার মধ্যে জেনেটিক কোড থাকে। এবং জেনেটিক কোড সমন্বিত অংশটা হচ্ছে ছাড়ার পরে কি হবে? জেনেটিক কোডের অংশটি আছে। এবং তারপরে হচ্ছে কি, আবার একটি নন কোডিং অঞ্চল থাকে, এখানে একটি নন কোডিং অঞ্চল থাকবে। এবং শেষে কি থাকবে? পলি এ টেইল। তাহলে শেষে হচ্ছে কি থাকবে? পলি এ টেইল থাকবে। পলি এ টেইল মানেটা কি? পলি এ টেইল কারণ হচ্ছে শেষ প্রান্তে অ্যাডিনাইনের একটা বিশাল গুচ্ছ আকারে, অ্যাডিনাইন হচ্ছে মানে অনেকগুলো অ্যাডিনিন বেস যুক্ত একটা হচ্ছে তোমার লেজ থাকবে, সেজন্য এটাকে আমরা বলি হচ্ছে পলি এ টেইল। সেটা কোন প্রান্তে? 3' প্রান্তে। এবং 5' প্রান্তে কি থাকবে? ক্যাপ থাকবে। এবং শেষের অর্থাৎ শেষ যে তোমার অঞ্চলটি আছে, নন কোডিং অঞ্চলটি আছে, এটাকে বলা হয় হচ্ছে ইউটিআর।
ইউটিআর এর ফুল ফর্ম কি? আনট্রান্সক্রিপ্টেড রিজিয়ন বা আনট্রান্সলেটেড রিজিয়ন, যেখানে কোনো রকম তোমার হচ্ছে প্রোটিন সিনথেসিস হবে না। তাহলে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এই জায়গায় যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে সাইন ডালগার্নো সজ্জাক্রমকে চিহ্নিত করব। তাহলে সাইন ডালগার্নো সজ্জাক্রমটা কি সেটা আমরা পড়ি। কি আছে যে এখানে জেনেটিক কোড আছে, এখানে ধরো জেনেটিক কোড আছে, আমরা জেনেটিক কোড পড়ছি এখানটায়। ওকে, এই জেনেটিক কোড আছে, ঠিক আছে, জেনেটিক কোড আছে। তাহলে দেখো যে প্রথম যে জায়গাটা আছে যেখানে নন কোডিং অঞ্চল, সেই সবুজ কালারের যে জায়গাটা আমি করেছি এখানটায়, যে সবুজ কালারের এখানে জায়গাটি করেছি, এই নন কোডিং অঞ্চল, এই যে, এবং প্রথম আমাদের কি, প্রথম কোডন কি, জেনেটিক কোড কি তোমরা সবাই জানো, AUG, ঠিক আছে। এই প্রথম জেনেটিক কোডের আগের যে তোমার বেস পেয়ারগুলো আছে সেগুলোর মধ্যে পিউরিন বেসযুক্ত কিছু রিজিয়ন বা কিছু সিকোয়েন্স দেখা যায়। তাহলে AUG এর, অর্থাৎ প্রথম যে জেনেটিক কোড AUG এর বাঁ দিকে তোমার কি হয়, কিছু সিকোয়েন্স দেখা যায় যার মধ্যে পিউরিন বেসের পরিমাণ বেশি। পিউরিন বেস কি? অ্যাডিনিন এবং গুয়ানিন। তাহলে যেটার মধ্যে যেরকম সিকোয়েন্সটা আমি তোমাকে বলে দিচ্ছি, AGG এরকম সিকোয়েন্সের পরিমাণ যখন বেশি থাকে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্স। এই সাইন ডালগার্নো সিকোয়েন্সের একটি বিশেষ তাৎপর্য আছে। কি? সিকোয়েন্সের নাম হচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্স। সাইন ডালগার্নো সিকোয়েন্স। ওকে, সাইন ডালগার্নো সিকোয়েন্স। ওকে, সাইন ডালগার্নো সিকোয়েন্স। ওকে, তো সাইন ডালগার্নো সিকোয়েন্সের কি তাৎপর্য? বেসিক্যালি হচ্ছে সাইন ডালগার্নো সিকোয়েন্স কেন দরকার হয়, কারণ আমরা এর পরের যে টপিকটা পড়ব, যে 30S কমপ্লেক্স গঠন, 30S, এই যে বি নাম্বার পয়েন্টটা আমরা করিনি, টিআরএনএ চার্জিং পড়েছি, এরপরে আমরা পড়বো হচ্ছে 30S কমপ্লেক্স গঠন। এবার তোমাদের মনে হবে 30S কমপ্লেক্স কি, বলে দিচ্ছি। 30S কমপ্লেক্স কি? আমরা রাইবোজোম পড়েছিলাম। রাইবোজোমে আমরা কি পড়েছিলাম, দুটো সাব ইউনিট নিয়ে গঠিত, একটা হচ্ছে কি বড় সাব ইউনিট, একটা ছোট সাব ইউনিট। তো আমরা এখানে বেসিক্যালি কি পড়ছি, প্রোক্যারিওটিক কোষের ট্রান্সলেশন প্রসেস পড়ছি। তাহলে আমি কি বলেছিলাম, আরএনএ কি কিসের জন্য লাগে, রাইবোজোম তৈরি করতে লাগে, ঠিক আছে। এবার এই রাইবোজোমের যে ছোট সাব ইউনিট সেটা এসে এই সাইন ডালগার্নো সিকোয়েন্সের উপরে বসে যায়। তাহলে তোমরা জানো কি যে প্রোক্যারিওটিক যে কোষ, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কত, 70S রাইবোজোম। 70S রাইবোজোমের ছোট সাব ইউনিটটা কি, 30S রাইবোজোম। এই 30S রাইবোজোম এসে কি করে, 30S রাইবোজোম অর্থাৎ ছোট যে সাব ইউনিটটা আছে সেটা এসে সাইন ডালগার্নো সিকোয়েন্সের উপরে বসে যায় এবং কি তৈরি করে, 30S কমপ্লেক্স গঠন করে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। এখানে আমরা হচ্ছে তাহলে এখানটায় সবুজ, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি কারণ যেহেতু আমি রাইবোজোমটা আঁকাবো। তাহলে কি হচ্ছে, এই সবুজ কালার যেটাকে আমি বলেছি সেটা হচ্ছে কি বেসিক্যালি সাইন ডালগার্নো সিকোয়েন্স। এখানে এসে কি হবে, রাইবোজোমে 30S কমপ্লেক্স এসে বসবে। তাহলে চলো দেখা যাক, আমি ব্লু দিয়ে করছি। তাহলে রাইবোজোমে 30S সাব ইউনিট এসে হচ্ছে বসবে। এই 30S সাব ইউনিট, এটাকে আর একটু বড় করা উচিত আমার, যদিও বা আমি আর একটু বড় করে দিচ্ছি, কেন সেটা পরে বলছি। আচ্ছা, তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম রাইবোজোম তো 30S, যখন তোমরা ক্লাস 11-এ পড়েছিলে 30S এবং তোমার যে 50S যে রাইবোজোম সেটা তো এরকম করে জোড়া অবস্থায় তোমরা পড়েছিলে। সেটা তখনই জুড়বে একমাত্র যখন প্রোটিন সংশ্লেষ হবে। প্রোটিন সংশ্লেষ ছাড়া কিন্তু রাইবোজোমের দুটো সাব ইউনিট আলাদা আলাদা থাকে। যখনই প্রোটিন সংশ্লেষ হয় তখনই ওই সাব ইউনিট দুটো জোড়া লাগে, ঠিক আছে। তাহলে নিচে কোন সাব ইউনিট বললাম, 30S।
30S সাব ইউনিট এসে জোড়া লাগে। কোথায় জোড়া লাগবে? সাইন ডালগার্নো সিকোয়েন্স থেকে ও জোড়া লাগবে, ঠিক আছে। এবং এই 30S রাইবোজোম, যখন আমরা রাইবোজোমের গঠন পড়ব, এই 30S রাইবোজোমের পার্টিকুলারলি কতগুলো তোমার কি বলবো দরজা আছে, ঠিক আছে। শুধু 30S না, টোটাল রাইবোজোমেরই যখন আমরা গঠনটা পড়ছি, আমি আস্তে আস্তে যাচ্ছি, এই রাইবোজোমের গঠনে আমরা হচ্ছে কতগুলো দরজা পড়ব। এই দরজাগুলো কিসের জন্য দরকার? এই দরজাগুলো বেসিক্যালি দরকার হচ্ছে যে তোমার অ্যামাইনো অ্যাসিড এই দরজার ভেতর দিয়ে প্রবেশ করবে। অ্যামাইনো অ্যাসিড বা টিআরএনএ যুক্ত যে অ্যামাইনো অ্যাসিড, সেগুলো হচ্ছে বেসিক্যালি এই দরজার মধ্য দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে চলো এই দরজাগুলোর নাম একটু দেখে নিই। দরজাগুলোর নাম কি? দরজাগুলোর নাম হচ্ছে, আমি এখানে লাল দিয়ে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, হ্যাঁ, এই দরজাগুলোর নাম হচ্ছে বেসিক্যালি, আমি উপরেরটা একটু মুছে দিব। ওকে, এই দরজাগুলোর নাম হচ্ছে, মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে পি, বাঁ দিকে যেটা থাকবে সেটা ই, এবং একদম ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে এ। তাহলে নাম কি হচ্ছে? EPA। ই ফর কি? এক্সিট। পি ফর কি? পেপটিডিল অঞ্চল বা পেপটাইড অঞ্চল। বুঝতেই পারছো নামটা শুনে, পেপটাইড অঞ্চল, তার মানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার হচ্ছে, পেপটাইড বন্ড গঠন করছে। আর এ ফর কি? অ্যামাইনো অ্যাসাইল অঞ্চল, ঠিক আছে। তাহলে চলো শুরু করা যাক। এবার কি আছে মনে রাখবে, এই যে 30S কমপ্লেক্স যখন গঠন করবে, তখন রাইবোজোমের যে 30S সাব ইউনিট আছে তার পি অঞ্চলে অর্থাৎ পি সাইটে সবসময় AUG এই জেনেটিক কোডটা থাকবে। AUG কি? আমাদের প্রথম জেনেটিক যে তোমার অ্যামাইনো অ্যাসিড যে আছে মিথিওনিনকে কোড করে, সে AUG অলওয়েজ পি সাইটে যুক্ত হবে, ঠিক আছে। চলো এরপরে কি হবে? এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে কি? পরের পয়েন্টটা হচ্ছে, আমি এখানেই করার চেষ্টা করব। পরের যে সি নাম্বার পয়েন্টটা হচ্ছে 30S ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন। চলো দেখা যাক। ফার্স্টে আমি কি করলাম? আমি 30S কমপ্লেক্স গঠন করলাম। তারপরেরটা হচ্ছে আমি 30S ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন করলাম। তাহলে তোমাদের মধ্যে মনে হতে পারে ম্যাডাম কমপ্লেক্স গঠন আর ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে AUG কোডনের অ্যান্টিকোডন সমন্বিত টিআরএনএ এসে পি সাইটে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে 30S ইনিশিয়েশন কমপ্লেক্স মানেটা হচ্ছে যে AUG এর যে অ্যান্টিকোডন বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ, আমরা প্রথম ফেজেই পড়ছি টিআরএনএ চার্জিং। এই টিআরএনএ চার্জিং এর যে আমরা অ্যান্টিকোডন সমন্বিত যে অ্যামাইনো অ্যাসিড আছে, যেটা মিথিওনিনকে মিথিওনিন অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ, সে কি করবে? পি সাইটে এসে যুক্ত হবে। এবং কোন বন্ড দ্বারা যুক্ত হবে? অবশ্যই হাইড্রোজেন বন্ড। কোডন এবং অ্যান্টিকোডন হচ্ছে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। যুক্ত হয়ে কি হবে? অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে দিবে। তাহলে চলো দেখা যাক কি করি। এবার কোন কালি দিয়ে করি? আমি সবুজ দিয়ে করছি, ঠিক আছে। তো পি সাইটে কি হবে? আমি এখানে টিআরএনএ কে আর এত সুন্দর করে আঁকাচ্ছি না, আমি জাস্ট নর্মাল আঁকাচ্ছি। কি করব? এবার এর কি হচ্ছে? টিআরএনএ পি সাইটে এসে যুক্ত হলো এবং এখানে কি হবে? কি থাকবে? UAC। তারা কি করবে? একে অপরের সাথে হাইড্রোজেন বন্ড যুক্ত হবে এবং এখানে কি হবে? তোমার একটা অ্যামাইনো অ্যাসিড থাকবে। তাহলে এই অ্যামাইনো অ্যাসিডের নাম কি? এই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে মিথিওনিন, ঠিক আছে। এই অ্যামাইনো অ্যাসিডের নাম হচ্ছে মিথিওনিন। যখনই এই মিথিওনিন যুক্ত টিআরএনএ পি সাইটে এসে যুক্ত হবে, সঙ্গে সঙ্গে 30S ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন হবে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে যে ডি নাম্বার পয়েন্ট হবে কি? ডি নাম্বার পয়েন্ট হচ্ছে 70S ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন।
কমপ্লেক্স গঠন। দেখো এখানে কি 30S হয়ে গেছে, তার মানে এরপরে কি হবে, রাইবোজোমের যে বড় আধো একক, অর্থাৎ যেহেতু 70S রাইবোজোম, প্রোক্যারিওট যেহেতু 70S রাইবোজোম, তাহলে এর বড় আধো একক কি, এর বড় আধো একক অবভিয়াসলি হচ্ছে 50S রাইবোজোম। সে কি করবে, সেটা এসে এখানে যুক্ত হয়ে যাবে, সেটা এসে এখানে যুক্ত হয়ে যাবে। এবার আমাকে উপরের টিআরএনএ চার্জিংটা একটু মুছতে হবে আঁকা বোঝানোর জন্য। আঁকাটা বোঝানোর জন্য আমি একটু টিআরএনএ চার্জিংটা মুছে দিলাম, না হলে অসুবিধা হবে। আচ্ছা, সে কি করবে, বড় আধো এককটা এসে যুক্ত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বড় আধো একক, যেটা হচ্ছে 50S, আর এটা হচ্ছে 30S। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখো যেই বড় আধো এককটা এসে যুক্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে কি গঠন হলো, 70S ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন হলো। ঠিক আছে। এরপরে দেখো কি হবে, তার মানে এরপরে হচ্ছে কি, আমার প্রথম যে পয়েন্ট অর্থাৎ ইনিশিয়েশন ফেজ এ হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার কি হবে, এরপরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট যেটা আসবে সেটা হচ্ছে কি ইলংগেশন ফেজ, অর্থাৎ হচ্ছে কি সম্প্রসারণ দশা। তাহলে 2 নাম্বার পয়েন্ট কি হবে, ইলংগেশন ফেজ, ইলংগেশন ফেজ অর্থাৎ হচ্ছে কি সম্প্রসারণ দশা, ইলংগেশন ফেজ চালু হলো। তো ইলংগেশন ফেজে কি হবে, ইলংগেশন ফেজে সবার প্রথমে দেখো আমি কি শুধু কাজ করেছি, আমি পি সাইট নিয়ে কাজ করেছি। এখন আমার কি হবে, এ সাইট নিয়ে কাজ করতে হবে, এ সাইট নিয়ে কাজ করতে হবে। তাহলে চলো দেখা যাক এ সাইট নিয়ে কিভাবে কাজ করব। এবার এ সাইটে তাহলে ফার্স্ট হচ্ছে কি অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে এবার আমার যুক্ত করতে হবে। আমি কি করলাম, আমি পি সাইটে মিথিওনিনকে যুক্ত করে দিচ্ছি, বিকজ এটা আমার স্টার্ট কোডন। এবার অ্যামাইনো এ সাইটে, এখানে তো এমআরএনএ স্ট্যান্ড, এমআরএনএ স্ট্যান্ডের মধ্যে আমার কোডনগুলো আছে। তাহলে এ সাইটে যে কোডনটা আছে আমি ধরে নিলাম এ সাইডের কোডনটা হচ্ছে কি ইউজিজি, আমি ধরে নিলাম এ সাইডের কোডন হচ্ছে ইউজিজি। কি হবে, ইউজিজি যে অ্যান্টিকোডন, ইউজিজির অ্যান্টিকোডন কি হবে, ধরে নিলাম ইউজিজির অ্যান্টিকোডন, ধরে নিলাম না, অ্যাকচুয়ালি ইউজিজির অ্যান্টিকোডন হবে ACC, এই অ্যান্টিকোডন সমন্বিত। তাহলে এই অ্যান্টিকোডন সমন্বিত যে টিআরএনএ সে সবসময় কি করবে, সে সবসময় হচ্ছে ট্রিপ্টোফ্যান, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে, ট্রিপ্টোফ্যান, এই ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। তাহলে এই এ সাইটে কি হবে, এই ট্রিপ্টোফ্যান যুক্ত যে অ্যান্টিকোডন বিশিষ্ট যে টিআরএনএ আছে সে এসে যুক্ত হয়ে যাবে। চলো যুক্ত করি, এ সাইটে এসে যুক্ত হবে, এ সাইটে এসে যুক্ত হবে। তাহলে চলো এবার করি, এবার যুক্ত হলো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমি বলেছিলাম 3 প্রাইম প্রান্তে সবসময় অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। তাহলে এবার যুক্ত করে দিই 3 প্রাইম প্রান্তে অ্যামাইনো অ্যাসিড, কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো। ঠিক আছে, যে তাহলে ইলংগেশন ফেজের সবার ফার্স্ট পয়েন্ট কি, ইলংগেশন ফেজের সবার ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে, অর্থাৎ কি যে রাইবোজোমের যে দুটো পার্ট যখন যুক্ত হয়ে গেছে, দ্যাট মিন 70S ইনিশিয়েশন কমপ্লেক্স গঠন হয়ে গেল, তার এ সাইটে কি হলো, অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে জেনেটিক কোডের ওপর ভিত্তি করে নতুন মানে নতুন টিআরএনএ যুক্ত, নতুন অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে টিআরএনএ সে হচ্ছে যুক্ত হলো। ঠিক আছে, যেই এ সাইটে অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে অ্যান্টিকোডন সমন্বিত, মানে নির্দিষ্ট অ্যান্টিকোডন সমন্বিত নির্দিষ্ট যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ যখনই যুক্ত হলো, সঙ্গে সঙ্গে কি হবে, পেপটিডিল অঞ্চল অর্থাৎ পি সাইটে যে অ্যামাইনো অ্যাসিড আছে সেটা গিয়ে কি করবে, এই দেখো পি সাইটে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তো প্রথম অ্যামাইনো অ্যাসিডকে মিথিওনিন, যেই এ সাইটে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড এসে যুক্ত হলো, সঙ্গে সঙ্গে পি সাইডের যে অ্যামাইনো অ্যাসিডটি আছে সেটা গিয়ে এখানে যুক্ত হয়ে গেল, পেপটাইড বন্ধনের মাধ্যমে ও কি করলো, এখানে যুক্ত হয়ে গেল।
ঠিক আছে, এ সাইডে যুক্ত হয়ে গেল। এবং পি সাইডে দেখো যে টিআরএনএটা আছে, তার মধ্যে আর কোনো অ্যামাইনো অ্যাসিড নেই, তাহলে এই টিআরএনএটা কি এখন মুক্ত টিআরএনএ। এই মুক্ত টিআরএনএটা কি হবে, সঙ্গে সঙ্গে এক্সিট হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে কি এই এমআরএনএ স্ট্র্যান্ডটা এরকম করে যাচ্ছে, তো এরভাবে এমআরএনএ স্ট্র্যান্ডটা যেটা আছে, এটা ধরো এমআরএনএ স্ট্র্যান্ড, এই যে যখন এমআরএনএ স্ট্র্যান্ড এরকম আছে, এক্সিট অঞ্চলে কিন্তু কোনো এমআরএনএ স্ট্র্যান্ড নেই। পি অঞ্চলে যে আছে সে হচ্ছে এইউজি, এবং তোমার এ অঞ্চলে যে আছে সে হচ্ছে ইউজিজি। যেই কি না ইউজিজি এবং এইউজি এর পরিপূরক তোমার অ্যামাইনো অ্যাসিড এখানটায় বসে গেল, সঙ্গে সঙ্গে পি সাইট থেকে অ্যামাইনো অ্যাসিডটা এ সাইটের যে অ্যামাইনো অ্যাসিড আছে তার সাথে যুক্ত হয়ে গেল, যার ফলে পি সাইটের যে টিআরএনএ আছে সে মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে কি হবে, এমআরএনএটা তার পজিশন চেঞ্জ করলো, অর্থাৎ এখান থেকে এই দিকে চলে আসলো, এইভাবে ও মুভ করলো। ঠিক আছে, মুভ করার ফলে কি হলো, এই যে এইউজিটা যে আছে সে কি এক্সিট অঞ্চলে আসলো। তাহলে এইউজি যেই এক্সিট অঞ্চলে আসলো, সঙ্গে সঙ্গে এই যে টিআরএনএটা আছে সে মুক্ত হয়ে গেল। তাহলে এটাকে যদি আমি আঁকার চেষ্টা করি, আমি দেখি এটা কিরকম হবে। তাহলে এই জায়গাটা আমি একটু মুছছি, কারণ বারবার এটা মুছবো না। আচ্ছা, এটা কি হবে, এখানে চলে আসলো, এক্সিট অঞ্চলে আসলো, এবং এক্সিট অঞ্চলে কে থাকবে, এইউজি থাকবে, এবং এর যে টিআরএনএ সে মুক্ত, সে কি হবে, উড়ে বার হয়ে যাবে। যার ফলে কি হবে, এখানের যে টিআরএনএটা আছে সেটা এক্সিট অঞ্চলে গিয়ে মুক্ত হয়ে যাবে। এটা পি সাইট। এবার এই ইউজিটা আসলে এই যে ইউজিজি সে কোথায় শিফট করবে, সে এখানে শিফট করবে, ইউজিজি এখানে শিফট করবে। ঠিক আছে, এবার ইউজিজির যে টিআরএনএ সে কি করলো, এখানে যুক্ত হয়ে গেল। আমি দেখিয়ে দিই, ইউজিজির যে টিআরএনএ, তার মধ্যে কি ছিল, দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত ছিল, একটি লাল এবং একটি হচ্ছে নীল। ঠিক আছে, এবং এ সাইটে কি হলো, এ সাইটে এবার ধরো এ সাইটে এখানে একটি আমি ধরে নিলাম, এখানে 3 নাম্বার যে ইয়েটা ছিল সেটা হচ্ছে আমি ধরে নিলাম সিসিসি ছিল, এখানে সিসিসি ছিল, সেই সিসিসিটা এখানে চলে আসবে। তার মানে এখানে হচ্ছে কি সিসিসি আসলো। ঠিক আছে, সিসিসি আসলো। তাহলে সিসিসি হচ্ছে কার জন্য কোড করে, অলওয়েজ প্রোলিনকে কোড করে। তাহলে প্রোলিনের যে অ্যান্টিকোডন হবে সেটা কি হবে, জিজিজি হবে। তাহলে এখানে কি হবে, যে জিজিজি যুক্ত যে অ্যান্টিকোডন সম্বন্ধিত টিআরএনএ সে এসে যুক্ত হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে এই কালিটা দিয়ে করছি, এরকম যুক্ত হবে। যেই কিনা ও যুক্ত হলো, সঙ্গে সঙ্গে কি হবে, এই যে এইখানে যে ইউজিজি অ্যান্টিকোডন সম্বন্ধিত কি দুটো ছিল না, দুটো অ্যামাইনো অ্যাসিড ছিল না, সে কি করবে, এখান থেকে খুলে যাবে, অর্থাৎ মুক্ত হয়ে যাবে। মুক্ত হয়ে গিয়ে কি করবে, ও কি করবে, এই যে অ্যামাইনো অ্যাসাইল যে অঞ্চল সেখানে গিয়ে কি হবে, ও যুক্ত হবে। প্রথমে নীলটা যুক্ত হবে এবং তারপরে হচ্ছে কি হবে, আবার আরেকটা যুক্ত হয়ে যাবে, এরকম যুক্ত হয়ে যাবে। এবং এই পি স্থানের যে টিআরএনএটি আছে সেটা তখন মুক্ত অবস্থায়, সঙ্গে সঙ্গে কি হবে, এটা আবার এদিকে চলে আসবে। সঙ্গে সঙ্গে দেখো এটা কি হবে, ইউজিজিটা কি হবে, এক্সিট অঞ্চলে চলে আসবে, ইউজিজি আবার এক্সিট অঞ্চলে চলে আসবে, ইউজিজি এক্সিট অঞ্চলে আসবে, এখানে সিসি থাকবে, এবং এখানকার যে টিআরএনএটা আছে সেটা এক্সিট অঞ্চল হয়ে মুক্ত হয়ে যাবে, এক্সিট অঞ্চলে আসবে এবং মুক্ত হয়ে যাবে। এইভাবে টোটাল প্রসেসটা চলতে থাকবে। এখানে যত জেনেটিক কোড আসবে এখানটায় আমরা কি পড়ছি, এই পয়েন্টটাতে আমরা কি পড়ছি, সবার ফার্স্টে ইলংগেশন প্রসেসে যেটা আমরা পড়ছি, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে নির্দিষ্ট অ্যান্টিকোডন বিশিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে টিআরএনএ সেটা হচ্ছে যুক্ত হবে। তারপরের পয়েন্টটি কি হবে, পেপটাইড বন্ধনী গঠন। কিভাবে পেপটাইড বন্ধনী, যেই এ সাইটে তোমার নির্দিষ্ট
অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএ যুক্ত হলো, সঙ্গে সঙ্গে পি সাইটের যে অ্যামাইনো অ্যাসিড ছিল সেটা এ সাইটের অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হবে, পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, এবং পি সাইটের যে টিআরএনএটা হলো সেটা মুক্ত হয়ে গেল। সে কি করবে, এক্সিট অঞ্চলে আসবে, এক্সিট অঞ্চল থেকে টিআরএনএটা মুক্ত হয়ে যাবে। এই যে এমআরএনএর চলন, এমআরএনএ স্ট্র্যান্ডটা কি হচ্ছে, এমআরএনএ স্ট্র্যান্ডটা দেখো এখান থেকে এই দিকে আসছে, এইভাবে আগাচ্ছে। তাহলে এই যে এমআরএনএর চলন, এই এমআরএনএর চলনটাকে আমরা বলি ট্রান্সলোকেশন। এবং এই প্রসেস, এই যে এখানে বারবার করে এই জিনিসটা হবে এবং কি হবে, একটা করে হচ্ছে তোমার টিআরএনএ, একটা করে অ্যামাইনো অ্যাসিড কন্টিনিউ এরকমভাবে যুক্ত হতে থাকবে। যত এখানে প্রত্যেকটা কোডের উপর যেগুলো অ্যান্টিকোডন থাকবে সেগুলো হচ্ছে যুক্ত হতে থাকবে, ঠিক আছে। তাহলে এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে কি, এই প্রসেসটাকে বলবো ইলংগেশন প্রসেস, অর্থাৎ হচ্ছে কি পেপটাইড বন্ধনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে থাকবে, ঠিক আছে। এর পরের যে 3 নাম্বার পয়েন্টটা আছে, সেই 3 নাম্বার পয়েন্টকে আমরা বলবো টার্মিনেশন। 3 নাম্বার পয়েন্টকে আমরা বলবো টার্মিনেশন, অর্থাৎ সমাপ্তিকরণ ফেজ। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টার্মিনেশন। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে টার্মিনেশন ফেজ। টার্মিনেশন ফেজ, আচ্ছা চলো টার্মিনেশন ফেজে দেখি কি হচ্ছে। টার্মিনেশন ফেজ আমরা একটা জিনিস পেয়েছিলাম যেটা হচ্ছে কোড ফর হচ্ছে স্টপ কোডন, যেটা আমরা পড়েছিলাম UAA, UGA, UAG, ঠিক আছে। এই 3টে স্টপ কোডনকে আমরা পেয়েছিলাম। আমি এখানে ধরে নিলাম আমার এখানে আছে UAA, এই স্টপ কোডনটা আছে। যখনই এই এমআরএনএ স্ট্যান্ডটা যখন এরকম করে চলছে, এদিকে যখন আসছে, এমআরএনএ স্ট্যান্ডটা কি হচ্ছে, এরকম করে একবার এরকম যাবে, এখান থেকে এখানে আসবে, এরকম করে এক্সিট অঞ্চলে আসবে, তো অটোমেটিকলি এমআরএনএ স্ট্যান্ডটার চলন হচ্ছে। এই চলন হতে হতে যখনই UAA এই কোডনটি, যে কোনো স্টপ কোডনের মধ্যে যে কোনো একটি কোডন যদি অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে আসে, অর্থাৎ এ সাইটে আসে, সঙ্গে সঙ্গে কি হবে, সঙ্গে সঙ্গে রিলিজিং ফ্যাক্টর এসে এখানে যুক্ত হয়ে যাবে। তার মানে আমি যদি এই জিনিসটাকে এরকম করি, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা জিনিস, ধরো সাপোজ এরকম আছে, ঠিক আছে। এবার হচ্ছে পি সাইটে কি আছে, এগুলো সব জোড়া হতে থাকছে, একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড জোড়া হচ্ছে, একটা একটা করে অ্যামাইনো অ্যাসিড জোড়া হচ্ছে, এরকম করে অ্যামাইনো অ্যাসিড জোড়া হচ্ছে, ঠিক আছে, পেপটাইড বন্ধনী দ্বারা। এর ফলে কি হচ্ছে, এরকম করতে করতে আমি ধরে নিলাম যে UAA এই কোডটি অ্যামাইনো অ্যাসাইল প্রান্তে আসছে। UAA এই কোডটি হচ্ছে কি ধীরে ধীরে চলতে চলতে অ্যামাইনো অ্যাসাইল যে অঞ্চল আছে, অর্থাৎ এ সাইট আছে, এখানে আসছে, ঠিক আছে। এই UAA কোডটি এখানে চলে আসছে, আমি ধরে নিলাম UAA কোডটি এখানে চলে আসছে। যেই কিনা অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে এই UAA কোডটি চলে আসে, তখন রিলিজিং ফ্যাক্টর কি করে, এই এ সাইটে এসে যুক্ত হয়ে যায়। এই রিলিজিং ফ্যাক্টর এসে এ সাইটে যুক্ত হয়ে যায়, এটা একটা রিলিজিং ফ্যাক্টর আমি ধরে নিলাম। এই রিলিজিং ফ্যাক্টর এসে এ সাইটে যুক্ত হয়ে যায়, কারণ UAA এই ননসেন্স কোডন বা স্টপ কোডন কোনো প্রকার অ্যামাইনো অ্যাসিডকে কোড করে না। যখনই চলে আসে সঙ্গে সঙ্গে বোঝা গেল কি, যে আমাদের যে প্রসেসটা চলছে সেটা টার্মিনেট হয়ে যাবে, অর্থাৎ প্রোটিন সিনথেসিস প্রসেসটা টার্মিনেট হয়ে যাবে, ওকে। যার ফলে কি হচ্ছে, তখন কি হচ্ছে যে পি সাইটের যে তোমার যে এই আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ধনীর মাধ্যমে জুড়েছে, সঙ্গে সঙ্গে কি হবে, যখন এই UAAটার রিলিজিং ফ্যাক্টর জুড়ে গেল, সঙ্গে সঙ্গে কি হবে, এটা এই টিআরএনএর থেকে মুক্ত হয়ে যায়, টিআরএনএর থেকে মুক্ত হয়ে যায়, টিআরএনএর থেকে ভেঙে এটা বেরিয়ে গেল। পরে কি হবে, এই টিআরএনএ সঙ্গে সঙ্গে এক্সিট অঞ্চলে আসলো এবং এক্সিট অঞ্চলে এসে এ মুক্ত হয়ে গেল। এবং এই যে রাইবোজোমের যে অধ একক দুটো আছে, যেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসের সময় জোড়া লেগেছিল, তারা কি হবে, তারা আবার খুলে যাবে, তারা আবার খুলে গেল, সঙ্গে সঙ্গে যে ইনিশিয়েশন কমপ্লেক্স আমরা তৈরি করেছিলাম সেটা খুলে গেল। এবং এই যে তোমার হচ্ছে এই যে আমার অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়ে কি করেছিলাম, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে কি করেছিল, একটা প্রোটিন গঠন করেছিল, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে চলে আসলো। এবং তারপর তারা আরও নিজেদের মধ্যে মডিফিকেশন করে আমার কী ধরনের প্রোটিন চাই সেটা তৈরি করবে আমাদের দেহে। তাহলে টার্মিনেশন ফেজে কি হবে,
টার্মিনেশন ফেজে হচ্ছে এই যে mRNA স্ট্র্যান্ডের চলন এরকম চলতে চলতে যখন UAA তিনটে আমরা স্টপ কোডন পড়েছি, সেই তিনটে স্টপ কোডনের মধ্যে যে কোনো একটি কোডন যদি অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলে এসে যায়, সঙ্গে সঙ্গে কি হয়, রিলিজিং ফ্যাক্টর এই অ্যামাইনো অ্যাসাইল অঞ্চলের A সাইটে যুক্ত হয়ে যায়। যেই কিনা যুক্ত হবে সঙ্গে সঙ্গে P সাইটের যে টিআরএনএ ছিল তার থেকে যে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হয়েছিল সেটা ভেঙে যায়, ভেঙে সেটা মুক্ত হয়ে যায় এবং যে P সাইটের যে টিআরএনএ আছে সেটা এক্সিট অঞ্চলে এসে বেরিয়ে যায় এবং যে ইনিশিয়েশন কমপ্লেক্স আমরা গঠন করেছিলাম 50S এবং 30S অর্থাৎ বড় এবং ছোট সাব ইউনিট মিলে যে রাইবোসোম গঠন করেছিল সেটাও ভেঙে যায় এবং হচ্ছে কি যে প্রসেস যেটা আছে প্রোটিন সিনথেসিস প্রসেস সেটা বন্ধ হয়ে যায়। তাহলে এটাই হলো ট্রান্সলেশন প্রসেস, যেটা হচ্ছে তোমাদের বইয়েও তোমরা পাবে, তিনটে দশার মধ্য দিয়ে ঘটে, ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। খুব সহজ, একটু বুঝে পড়বে। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে, আমি আবার তোমাদেরকে এই চ্যাপ্টারটা বোঝাবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর বোর্ডের জন্য এবং হচ্ছে তোমার নিটের জন্য। বোর্ডের জন্য কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। যেরকম একটি ছোট্ট তোমাদের বলি যে প্রোটিন সিনথেসিসে বিভিন্ন প্রকার আরএনএর কাজ লেখো, তা এটা কিন্তু তোমাদের 3 মার্কসের কোয়েশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। তারপরে তুমি কি পাবে, তারপর তুমি পাবে হচ্ছে তোমাদেরকে ডাইরেক্ট কোয়েশ্চেন করতে পারে যে ট্রান্সলেশন প্রসেসের ইনিশিয়েশন ফেজ লেখো বা ট্রান্সলেশন প্রসেসের টার্মিনেশন ফেজটি লেখো, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের দিতে পারে। খুব ইম্পর্টেন্ট বোর্ডের প্রশ্ন, যেন প্রত্যেক বছর বোর্ডের প্রশ্নে কিন্তু এই পার্ট থেকে কিছু না কিছু প্রশ্ন আসে। খুব ভালো করে পড়বে। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় কোথাও বোঝোনি, আমি তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। তো আজকে এতটুকুই থাকলো। পরের দিন আমরা ল্যাক অপেরন পড়বো। ল্যাক অপেরন খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, ল্যাক অপেরন, এর পরের পার্টে আছে ল্যাক অপেরন। তো আজকে এখানেই থাকলো। হোপফুলি তোমাদেরকে এই ভিডিওটি আমি ভালো করে বুঝাতে পেরেছি যে ট্রান্সলেশন প্রসেস কি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকে এতটুকুই থাকলো। পরের দিন আমরা পড়বো হচ্ছে ল্যাক অপেরন process. Okay.